আচ্ছা, একটা গণতান্ত্রিক দেশে বড়সড় সিদ্ধান্তগুলো আসলে কিভাবে নেওয়া হয়? কারা নেয় এই সিদ্ধান্তগুলো? আর ধরুন, যদি কোনো বিতর্ক তৈরি হয়, তখন সেটারই বা সমাধান হয় কি করে? চলুন, আজ আমরা ঠিক এই বিষয়গুলোই একটু তলিয়ে দেখি। ইজি লার্নিংয়ে সবাইকে স্বাগত। আজ আমরা দেখব গণতন্ত্রের মতো এত বড় একটা ব্যবস্থা আসলে ঠিক কিভাবে কাজ করে, বিশেষ করে যখন কোনো খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আসে। আমাদের আজকের এই পুরো আলোচনা শুরু কিন্তু একদম সাদামাটা দেখতে একটা কাগজ দিয়ে, একটা সরকারি আদেশ। কিন্তু জানেন, এই সাধারণ দেখতে কাগজটাই ভারতে এমন এক ঝড় তুলেছিল যা দেশটাকে বছরের পর বছর বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে রেখে দিয়েছিল। ভাবার মতো ব্যাপার, তাই না? একটা মামুলি সরকারি আদেশে এমন কি থাকতে পারে যা গোটা দেশকে একেবারে নাড়িয়ে দেয়? চলুন, এর ভেতরে ঠিক কি লেখা ছিল সেটা জেনে নেওয়া যাক। তাহলে কি ছিল সেই বিতর্কিত আদেশে? চলুন এবার সরাসরি সেটাই দেখি। তো এই আদেশে একটা বিরাট বড় নীতিগত সিদ্ধান্তের কথা বলা ছিল। বলা হয়েছিল যে সরকারি চাকরির ২৭% পদ, হ্যাঁ, ২৭% সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস মানে এসিবিসিদের জন্য সংরক্ষিত থাকবে। ব্যাপারটা হলো, এতদিন এই ধরনের সুবিধা শুধু তফসিলি জাতি আর উপজাতিদের জন্যই ছিল, কিন্তু এখন এই এসিবিসি নামে একটা একেবারে নতুন থার্ড ক্যাটেগরি যোগ করা হলো। কিন্তু এই সিদ্ধান্তটা হুট করে একদিনে চলে আসেনি, এর পিছনে একটা বেশ লম্বা গল্প আছে। এর শুরুটা হয়েছিল সেই ১৯৭৯ সালে মণ্ডল কমিশন গঠনের মধ্য দিয়ে। কমিশন কিন্তু ১৯৮০ সালেই তাদের রিপোর্ট জমা দিয়ে দিয়েছিল, কিন্তু তারপরও প্রায় এক দশক ধরে সেই সুপারিশগুলো ফাইলের নিচেই চাপা পড়েছিল। অবশেষে ১৯৮৯ সালের নির্বাচনে জনতা দল প্রতিশ্রুতি দেওয়ার পর ১৯৯০ সালে সরকার সেই ঐতিহাসিক সিদ্ধান্তটা কার্যকর করে। সিদ্ধান্তটা চূড়ান্ত করার পদ্ধতিটাও কিন্তু বেশ গোছানো ছিল। প্রথমে কেন্দ্রীয় মন্ত্রিসভা এটাকে আনুষ্ঠানিক অনুমোদন দেয়, তারপর প্রধানমন্ত্রী নিজে সংসদে দাঁড়িয়ে সেটা ঘোষণা করেন, আর সবশেষে সরকারি কর্মকর্তারা আদেশটা তৈরি করে জারি করেন। আদেশটা জারি হওয়ার সাথে সাথেই দেশটা যেন দুটো ভাগে ভাগ হয়ে গেল। একদিকে যেমন ছিল সমর্থনের ঢেউ, অন্যদিকে ছিল তীব্র প্রতিবাদ। এত বড় একটা বিতর্কের সমাধান তো করতেই হতো। এই বিতর্কটা এতটাই তীব্র ছিল যে এটা শুধু খবরের কাগজেই আটকে থাকেনি, বিজ্ঞাপনের দুনিয়াতেও ঢুকে পড়েছিল। সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল, আর এটা একটা জাতীয় বিতর্কের চেহারা নিয়েছিল। যখন কোনো সরকারি সিদ্ধান্তে দেশ জুড়ে এমন পরিস্থিতি তৈরি হয়, তখন তার সমাধানের দায়িত্ব নেয় দেশের বিচার বিভাগ। এই আদেশের বিরুদ্ধেও প্রচুর মানুষ আর সংস্থা আদালতের কাছে যায়, আর সেই সব মামলাগুলো একসাথে হয়ে পড়ে ইন্দিরা সাহানি মামলা নামে পরিচিতি পায়। সুপ্রিম কোর্ট সব মামলা একসাথে শোনার পর ১৯৯২ সালে একটা ঐতিহাসিক রায় দেয়। আদালত এই আদেশটাকে বৈধ বলে ঘোষণা করে, তবে সাথে একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথাও বলে। আদালত নির্দেশ দেয় যে অনগ্রসর শ্রেণীর মধ্যে যারা আর্থিকভাবে সচ্ছল, তাদের এই সংরক্ষণের সুবিধার বাইরে রাখতে হবে। দেখুন, এই পুরো ঘটনাটা কিন্তু শুধু একটা আদেশের গল্প নয়, এটা আমাদের খুব ভালোভাবে দেখিয়ে দেয় যে একটা গণতন্ত্রে প্রতিষ্ঠানগুলোর আসল ভূমিকাটা কী, আর সেগুলো কেন এত বেশি গুরুত্বপূর্ণ। যদি খুব সহজ করে বলি, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো হলো একটা দেশের চালিকা শক্তি। এগুলো এমন কিছু নিয়ম আর পদ্ধতি তৈরি করে রাখে যা এটা নিশ্চিত করে যে কোনো বড় সিদ্ধান্ত যেন হুট করে তাড়াহুড়ো করে নেওয়া না হয়। আর ঠিক এখানেই কিন্তু গণতন্ত্রের আসল সৌন্দর্যটা। দেখুন, এখানে কোনো একজন ব্যক্তির ইচ্ছামতো দেশ চলে না, বরং অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে বিস্তর আলোচনা হয়, তারপর একটা সিদ্ধান্ত নেওয়া হয়। হ্যাঁ, এটা ঠিক যে এতে সময় হয়তো একটু বেশি লাগে, কিন্তু এর সবচেয়ে বড় সুবিধা হলো হুট করে একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি সেটা অনেকটাই কমে যায়। তাহলে আমাদের এই গল্পের মূল খেলোয়াড় কারা ছিল? চলুন দেখি কোন প্রতিষ্ঠান ঠিক কী ভূমিকা পালন করেছে। এক্ষেত্রে কার্যনির্বাহী বিভাগ মানে প্রধানমন্ত্রী আর তার মন্ত্রিসভা চূড়ান্ত নীতিগত সিদ্ধান্তটা নিয়েছিল। অন্যদিকে সংসদ বা আইনসভা বছরের পর বছর ধরে এই বিষয় নিয়ে আলোচনা করে একটা চাপ তৈরি করেছিল, আর সবশেষে বিচার বিভাগ অর্থাৎ সুপ্রিম কোর্ট বিতর্কের নিষ্পত্তি করে ফাইনাল রায়টা দিয়েছিল। তবে একটা কথা কিন্তু মনে রাখতেই হবে, গণতন্ত্রে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো, সে আইনসভা হোক বা বিচার বিভাগ, তাদের আসল ক্ষমতাটা কিন্তু সাধারণ মানুষের কাছ থেকেই পায়। মানে চূড়ান্ত ক্ষমতা আসলে জনগণের হাতেই থাকে। তবে সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে একটা সিদ্ধান্ত নিতে এত লম্বা আর জটিল একটা পথ পেরোতে হচ্ছে, এটা কি গণতন্ত্রের একটা দুর্বলতা, নাকি এটাই আসলে এর সবচেয়ে বড় শক্তি, যা একটা দেশকে তাড়াহুড়ো করে নেওয়া কোনো ভুল সিদ্ধান্তের হাত থেকে বাঁচিয়ে দেয়? ভাবার মতো বিষয়, তাই না? এই ধরনের আরও অনেক কিছু জানতে আর শিখতে আমাদের চ্যানেল ইজি লার্নিং সাবস্ক্রাইব করুন।
ধন্যবাদ।